প্রণব রায়, নবম শ্রেণীর বাংলা পড়াবো। আজকে প্রথম কবিতা কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি, মুকুন্দ চক্রবর্তী লিখেছেন। এই মুকুন্দ চক্রবর্তীর পরিচয় আমরা জানবো। বলছে চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা মধ্যযুগের অন্যতম কবি মুকুন্দ চক্রবর্তী। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের কি? চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতা কি? মধ্যযুগের অন্যতম কবি মুকুন্দ চক্রবর্তী। তিনি নিজের সম্পর্কে যে পরিচয় দিয়েছেন তা থেকে জানা যায় কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী বর্ধমানের ধামিন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? বর্ধমানের ধামিন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। মায়ের নাম দৈবিকী এবং পিতার নাম ছিলেন কি? হৃদয় মিশ্র। তাহলে তার মায়ের নাম কি ছিল? দৈবিকী, এবং পিতার নাম কি ছিল? হৃদয় মিশ্র। তার এই হলো কবি পরিচিতির মুকুন্দ চক্রবর্তীর মায়ের নাম দৈবিকী এবং পিতার নাম ছিল হৃদয় মিশ্র। তবে বলছে কবির আত্মপরিচয়, যখন কবির পরিচিতি ঘটে সেই সময় জানা যায় মানসিংহ যখন বাংলা এবং উড়িষ্যার একজন শাসক ছিলেন, সেই সময় মামুদ শরীফ ছিলেন বাংলার একজন অত্যাচারী জমিদার। তাহলে বাংলা উড়িষ্যার কে ছিল? শাসক ছিল কে? মামুদ শরীফ ছিলেন বাংলার একজন অত্যাচারী জমিদার। আর বাংলা আর উড়িষ্যার একজন শাসক ছিলেন কে? কবির আত্মপরিচয় থেকে জানা যায় মানসিংহ যখন বাংলা এবং উড়িষ্যার একজন শাসক, সেই সময় মামুদ শরীফ ছিলেন অত্যাচারী। তাহলে মানসিংহ কি ছিলেন? বাংলা এবং উড়িষ্যার একজন শাসক ছিলেন। আর মামুদ শরীফ কি ছিলেন? বাংলার একজন অত্যাচারী জমিদার। বলছে মামুদ শরীফের অত্যাচারে দামুন্নাবাসী এবং কবিতার পুত্র তার ভাইকে নিয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তারপর বলছে শিলাবতী নদী পার হয়ে কবি পৌঁছান কোথায়? আয়রায়। আয়রায় রাজা বাঁকুড়ার রায় কবির পাণ্ডিত্যে খুশি হয়ে তার পুত্র রঘুনাথের পড়াশোনার কাজে নিযুক্ত করেন। পরবর্তীতে কবি ছাত্র রঘুনাথ রাজা হন এবং তারই অনুরোধে কবি চণ্ডীমঙ্গল কাব্যের রচনা শুরু করেন। তার এখানে জানতে হবে কবির ছাত্রের নাম কি? কবির ছাত্রের নাম রঘুনাথ। এই রঘুনাথ রাজা হন এবং তারই অনুরোধে কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। তার পরীক্ষা আসতে পারে চণ্ডীমঙ্গল রচনা কার জন্য শুরু করেন মুকুন্দ চক্রবর্তী? তা লিখতে হবে তার ছাত্র রঘুনাথের জন্য তিনি কবি চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি একাধিক নামে পাওয়া যায়। তারপর হচ্ছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী। এই কবি কঙ্কন খুব ইম্পর্টেন্ট। এই কবি কঙ্কনটা কি? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকে উপাধি দেওয়া হয়। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর উপাধি, তিনি কি পেয়েছেন উপাধি? এই কবি কঙ্কন। এই কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে একাধিক নামে পাওয়া যায়, যেমন অভয়ামঙ্গল, অম্বিকামঙ্গল, কবি কঙ্কন, চণ্ডী। তাহলে কি কি আরেকবার বলি? অভয়ামঙ্গল, অম্বিকামঙ্গল, কবি কঙ্কন এবং চণ্ডী ইত্যাদি। তাহলে যেসব কাব্যর মধ্যে মঙ্গল শব্দ থাকে, আমাদের মঙ্গল কাব্য শুনলেই জানতে হবে সেটা মুকুন্দ চক্রবর্তীর লেখা। তাহলে তারপর পড়ব কলিঙ্গ দেশের সংক্ষিপ্ত পরিচয়। কলিঙ্গ দেশের সংক্ষিপ্ত পরিচয় কি জানতে হবে? কলিঙ্গ দেশ, বলছে কলিঙ্গ দেশ ছিল ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন রাজ্য। কে ছিল? কলিঙ্গ ছিল। কলিঙ্গ কি ছিল? ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন রাজ্য, যা ভারতের পূর্বাঞ্চলের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। তাহলে পূর্বাঞ্চল, এই যে এই গোটাটা ছিল কলিঙ্গ। এই গোটাটার মধ্যে কলিঙ্গ, এখানে এটা হলো কলিঙ্গ। তারপরে সেই কলিঙ্গ বলছে পূর্বাঞ্চলের উড়িষ্যা, পূর্বাঞ্চলের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের রাজ্যের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর। তাহলে পশ্চিমবঙ্গের তিনটা জেলা কি কি মনে রাখতে হবে? বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, মেদিনীপুর জেলা। এবং অন্ধ্রপ্রদেশের উত্তরাংশ, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের ক্রিয়াদাংশ নিয়ে গঠিত ছিল বলে ধারণা কলিঙ্গ দেশ। এই রাজ্যটির অর্থনৈতিকভাবে ছিল সমৃদ্ধ। খ্রিস্টপূর্ব 265 সালে এই অঞ্চলটি মগধ সাম্রাজ্যের অধিপতি মৌর্য সম্রাট অশোক কর্তৃক আক্রান্ত হলে কলিঙ্গ যুদ্ধের সূচনা হয়। তাহলে মৌর্য সম্রাটের নাম কি? অশোক কর্তৃক আক্রান্ত হলে কলিঙ্গ যুদ্ধের সূচনা শুরু হয়। তাহলে বলতে পারে, পরীক্ষায় আসতে পারে কলিঙ্গ যুদ্ধ কেন হয়? তা লিখতে হবে মৌর্য সম্রাট অশোকের জন্য কলিঙ্গ দেশের যুদ্ধ শুরু হয়। তারপরে উৎস, বলছে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক বা পশু শিকার খণ্ড থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশটি গৃহীত হয়েছে। তাহলে কি বলছে? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কোথায়? কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যটি আখেটিক
বা পশু শিকারকারী খণ্ড থেকে কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশ জানতে পরীক্ষায় খুব আসে। কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়? লিখতে হবে চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক বা পশু শিকার। বলছি এবার আসবো কোনো কবিতার প্রেক্ষাপট, মানে কবিতাটা কিসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। বলছে দেবীচণ্ডী মর্তের মাহাত্ম্য প্রচারের জন্য ইন্দ্রের পুত্র শিবভক্ত নীলাম্বরকে পৃথিবীতে পাঠান। নীলাম্বর পৃথিবীতে কালকেতু রূপে ব্যাগ পশু শিকারকারী ধর্মকেতু ও নির্দার ঘরে জন্ম নেয়। তাহলে কি বলছে কবিতার প্রেক্ষাপট? কি দেবীচণ্ডী কি নিজের পরিচয় জানার জন্য বা পরিচয় প্রকাশ করার জন্য শিব ভক্ত পুত্র নীলাম্বরকে পৃথিবীতে পাঠান। তিনি পৃথিবীতে আসেন কি রূপে? কালকেতু রূপে। তিনি পৃথিবীতে কিসের জন্য আসেন? কালকেতু রূপে, মানে ব্যাগ যারা পশু শিকার করে এই কালকেতু, এই রূপে তিনি আসেন। শিব ভক্ত এই যে নীলাম্বর, ইনি আসেন কার রূপ ধারণ করে? কালকেতু, যে পশু শিকার করে। তাহলে তিনি কি করেন? ধর্মকেতু এবং নির্দিয়ার ঘরে জন্ম নেন। বলছে ব্যাগ কালকেতুর সঙ্গে যথাসময়ে ফুলনড়ার কি হয়? বিবাহ হয়। ফুলনড়ার বিবাহ হয়। তাহলে এই ফুলনড়াটাকে একটু জানতে হবে। বলছে অন্যদিকে নীলাম্বরের স্ত্রী দেবী ছায়া অন্য এক ব্যাগ পরিবারের ফুলনড়া রূপে জন্মগ্রহণ করেন। বলছে অন্যদিকে নীলাম্বরের স্ত্রী দেবী ছায়া, নীলাম্বরের স্ত্রী কি? দেবী ছায়া। এই যে দেবী ছায়া যিনি কি করছেন? মর্তে এসে ফুলনাড়া রূপে জন্মগ্রহণ করেন অন্য এক ব্যাগের ঘরে। তারপরে কি বললো? কালকেতু পশু শিকার করে অতি অভাবে তাদের জীবিকা কি করে? নির্বাহ করে। কারণ পশু শিকার করলে তাদের সংসার চলে, না হলে সংসার চলে না। তাহলে বলছে কালকেতু ছিলেন দক্ষ পশু শিকারকারী। তিনি কি ছিলেন? দক্ষ একটা পশু শিকারকারী, কারণ তাকে তো পাঠানো হয়েছে দেবী চণ্ডীর আদেশে পশু শিকার করার জন্য, তিনি দক্ষ হবেই। বলছে পশু শিকারকারী, তার পশু শিকারে বনের পশুরা ভয়ে চণ্ডীকে স্মরণ করে। তিনি পাঠিয়েছেন চণ্ডী পাঠিয়েছেন কালকেতুকে পশু শিকার করার জন্য, আবার তার ভয়ে কি করলো? পশুরা দেবী চণ্ডীকে স্মরণ করতে লাগলো। তারপরে বলছি একদিন দেবী মায়া বলে বনের সব পশুকে অদৃশ্য করে নিজের স্বর্ণগোধিকা বা গুইসাপ, খুব ইম্পর্টেন্ট, স্বর্ণগোধিকা মানে কি? পরীক্ষায় খুব আসে গুইসাপ, যেটা আমরা জানি না অনেকে, কিন্তু গুইসাপ জানি, কিন্তু এটা স্বর্ণগোধিকা জানি না। মানে স্বর্ণগোধিকা মানেই যে গুইসাপ রূপ সে ধারণ করেন। পশু শিকার করতে না পেরে কালকেতু রাগ করে কি করে? পশু শিকার করেন, তাই সে মন খারাপ করে রাগ করে কি করে? বাড়ি ফেরার পথে স্বর্ণগোধিকাকে বাড়িতে নিয়ে আসে। দেবীচণ্ডী এরপর স্ত্রী ফুলেরার সামনে এক সুন্দরী নারীর রূপ ধারণ করে। কে? স্বর্ণগোধিকা বা গুইসাপ। এই গুইসাপ কি করলো? যখন তাকে বাড়িতে নিয়ে আসলো কালকেতু, তখন সে তার স্ত্রী ফুলনাড়ার সামনে একটা সুন্দর নারীর রূপ ধারণ করে। পরে ফুলনাড়ার কাছে দেবীচণ্ডী তার প্রকৃত পরিচয় দিয়ে তাদের সব কষ্টের কথা শুনে অনেক ধনরাশি দান করেন। তার কাছে সবকিছু শুনে তারা কষ্ট করে তারা জীবনযাপন করে, পশু শিকার হলে তাদের সংসার চলে, না হলে চলে না। এই সব শুনে দেবীচণ্ডী তাদেরকে আশীর্বাদ করে এবং অনেক ধনরাশি দান করে। তারা ওই স্থানে বন কেটে গুজরাট নগর তৈরি করে, তোলেন এবং কিন্তু সেই নগরীতে কোনো প্রজা না থাকার জন্য প্রজা আনার জন্য দেবীর আরাধনা শুরু করেন। কিন্তু সেই অঞ্চলটাতে বা সেই নগরীতে কোনো প্রজা ছিল না। সেই প্রজাকে আনার জন্য দেবীর আরাধনা শুরু করেন কে? ফুলনাড়া এবং কালকেতু। বলছে গুজরাটের পাশের রাজ্য ছিল কলিঙ্গ। গুজরাটের পাশের রাজ্য কি ছিল? কলিঙ্গ দেশ। সেই রাজ্য থেকেই প্রজা আনার জন্য দেবীচণ্ডী তার সতী গঙ্গা সাহায্য চাইলেন এবং গঙ্গা রাজি না হওয়ায় অবশেষে দেবী সমুদ্র এবং ইন্দ্রের সাহায্যে কলিঙ্গের দেশে প্রবল ঝড় বৃষ্টি এবং বন্যার সৃষ্টি করেন। তাহলে কি হলো? পাশের রাজ্য গুজরাট, যে গুজরাট থেকে কি প্রজাদের আনার জন্য দেবীচণ্ডী কি করেন? তার সতীন মানে একই স্বামীর আর একজন বউ, এই সতীন গঙ্গার সাহায্য চাইলেন, কিন্তু গঙ্গা এই কাজ করতে কি সায় দিল না। তখন সে কি করে দেবীচণ্ডী? অবশেষে তিনি সমুদ্রের দেবতা এবং ইন্দ্রের দেবতার সাহায্য নিয়ে কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি এবং বন্যার সৃষ্টি করেন। এই কবিতায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির বর্ণনা দেওয়া হয়েছে সেই কারণ থেকে। কারণ কি? যখন সে সতীনের কাছে পেল না সাহায্য, তখন সে কি করলো? অবশেষে
দেবী সমুদ্র এবং ইন্দ্রের সাহায্য নিয়ে প্রবল বৃষ্টি ঝড় সৃষ্টি করে কলিঙ্গ দেশে লোকাল কোথা থেকে? গুজরাট রাজ্য থেকে, যেটা কলিঙ্গের পাশে অবস্থিত। এই ছিল কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টির বর্ণনাটা। এবার আমরা কবিতার লাইনে আসবো। কবিতা লাইনে প্রথমে আছে, মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার, দেখিতে না পাই কেহ অঙ্গ আপনার।